আন্দোলন আমাদের দেখিয়েছিল কিভাবে গোটা দেশ গোটা বিশ্ব এক সারিতে এসে গিয়েছিল। এই আন্দোলনে যারা মুখ ছিলেন, অন্যতম মুখ অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, প্রথম দিন থেকে তারা বলছেন দোষী একজন নয়। কেন সেদিন তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করা হলো এই প্রশ্ন তারা তুলছেন। কার নির্দেশে, কেন দেহ সৎকার, এই প্রশ্ন তুলেছেন অনিকেত, কিঞ্জল। প্রথম যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে তিনি কার নির্দেশে কেন এই ধরনের একটা কাজ করতে গেলেন। তড়িঘড়ি ভাবে পোস্টমর্টমের পর ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কার নির্দেশে? বৃহৎ যে কনস্পিরেসি, সেই কনস্পিরেসিটা উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। আজকে নির্মল বাবুকে আপনারা অ্যারেস্ট করেছেন, ঠিকই, প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে 9 এবং 14 আগস্টের সত্য, সেই সত্য কোথায়? নির্মল ঘোষ যদি এই কাজ করে থাকেন, তার উদ্দেশ্য কি, কার নির্দেশে তিনি এই কাজ করলেন? এবং তৎকালীন সমস্ত অধিকর্তারা, পুলিশ এবং স্বাস্থ্য, দুই বিভাগের অধিকর্তারা প্রেজেন্স থাকার মুহূর্তেও তিনি এই ধরনের একটা কাজ করতে পারলেন। আর পুলিশের কর্তা ব্যক্তি, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের আলোর মতন দেখলো, এটাও কি বাস্তব সত্য? তাহলে এর পিছনে সত্য কি? যে নির্মল ঘোষ কেন হঠাৎ করে তাড়াতাড়ি বডি থেকে সরিয়ে দেওয়া হলো, কেন বডিটার কাছে বাবা মাকে যেতে দেওয়া হলো না, বাবা মা যাওয়ার আগে কেন তাকে দাহ করা হলো, এই জিনিসগুলো তো সন্দেহের উদ্রেক করেছে বলেই তো আমরা প্রথম দিন থেকে বলেছি এক না একাধিক, কারণ একজন মানুষের পক্ষে এই ধরনের ঘটনা করা সম্ভব নয়। কিন্তু এই যে প্রথম থেকেই একটা হিসহাস উচ্ছ্বাস ব্যাপার প্রত্যেকটা জিনিসের মধ্যে, তার মাঝখানে এই মানুষটিও ছিলেন। গ্রেফতার খুবই ভালো, কিন্তু আমার কথা হচ্ছে যে আসল দোষী কেন এই ঘটনাটা ঘটলো এবং এর পিছনে সত্যি কারা আছে সেইটা বের করাটা খুব বেশি জরুরি বলে আমার মনে হয়। এবং এই যে 14ই আগস্ট আসছে, তার সেরকম যারা ভ্যান্ডালিজম হয়েছিল, কেন হলো, কি কারণে হলো, এত কেন রাগঢাক, এত কেন লুকোচুরি, এই বিষয়গুলো একটু জানাটা খুব প্রয়োজন বলে আমার মনে হয়। আমরা যদি ফিরে যাই 2024-এর 9 আগস্টের পর, তারপর যেভাবে তদন্ত এগিয়েছে, দেখুন শুরু থেকে কিন্তু তদন্ত অনেকটা সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। অপরাধের 24 ঘন্টার মধ্যে দেহ দাহ হয়ে যাওয়ায় সেকেন্ড টাইম ময়না তদন্তের কোনো সুযোগ ছিল না, কেন্দ্রীয় এজেন্সির নতুন করে তথ্য প্রমাণ সংগ্রহের সুযোগ ছিল না, ফলে নির্দিষ্ট একটা গণ্ডিতে আবদ্ধ হয়ে গিয়েছিল এই তদন্ত। এই চক্রব্যূহ ভাঙতে পারে নির্মল ঘোষের বয়ান, কারণ তিনি যদি বলেন কারো নির্দেশে তড়িঘড়ি দেহদান করার সক্রিয়তা তিনি দেখিয়েছিলেন। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় এই অপরাধের আরো এক জীবন্ত প্রমাণ, কারণ ঘটনাস্থলে তার উপস্থিতির প্রমাণ রয়েছে। সঞ্জয় সন্দেহভাজন, সঞ্জয় অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, আবার সঞ্জয় নিজেও তো এক প্রমাণ। সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে সেই প্রমাণটাও মুছে যেত। সুপ্রিম কোর্টের নিয়ম আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, কোনো ধর্ষণের মতো অপরাধ ঘটলে সেখানে নির্যাতিতার বয়ানই হচ্ছে প্রাথমিক প্রমাণ, সেটা ধরেই পুলিশকে এগোতে হয়। যেখানে অভয়া মারা গেছেন বা যেখানে নির্যাতিতা মারা যান, সেখানে তার দেহটা হয়ে যায় প্রমাণ। এবার সেই দেহটা, এই অভয়ার মতো নারকীয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেহটা ছিল সবচেয়ে বড় প্রমাণ। 24 ঘন্টা, অপরাধ ঘটার 24 ঘন্টা কাটার আগেই সে দেহটা দাহ হয়ে গেল। আমরা বলতে পারি প্রমাণ মুছে দেওয়া হলো কিনা সেটা এখন তদন্ত সাপেক্ষ, এটা নির্মল ঘোষকে জেরা করে তদন্তকারীরা জানতে পারবেন, কিন্তু প্রমাণটা মুছে গেল। তাহলে কি রয়ে গেল? অভয়ার দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেটা রয়ে গেল। তারপর এজেন্সির হাত বদল হয়েছে, কলকাতা পুলিশ থেকে সিবিআই এর কাছে গেছে মামলা, কিন্তু সিবিআই নতুন করে নমুনা সংগ্রহ করতে পারেনি। এই যে তড়িঘড়ি একটা ময়নাতদন্ত করা হচ্ছে, সেই ময়নাতদন্ত কতটা নিখুঁত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থেকে যায় তাতে। এবং ময়নাতদন্তের ভূমিকা একটা ক্রিমিনাল ট্রায়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ময়নাতদন্ততেই বোঝা যায় কজ অফ ডেথ। আততায়ীকে প্রকৃতভাবে চিহ্নিতকরণের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে ময়নাতদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটা এক্ষেত্রে একটা অভিযোগ ছিল বলে আমরা শুনেছি যে ময়নাতদন্ত সঠিক হয়নি বা ময়নাতদন্ত অত্যন্ত তড়িঘড়ি হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ পাওয়ার আগেই দেহ দাহ হয়ে যায়। ময়নাতদন্ত যদি প্রকৃত না হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে একটা সন্দেহ থেকে যায়। এরকম একটা জঘন্যতম অপরাধ, যার একটা স্পর্শকাতর বিষয় আছে, সেখানে দেহটা তড়িঘড়ি দাহ করা হলো কেন, সে নিয়ে আন্দোলনরত ডাক্তাররা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন। এবার সিবিআই যে তদন্ত করেছে, তাতে সিবিআই নতুন কিছু এভিডেন্স জোগাড় করতে পারেনি।
অন্তত ভিসেরা এবং অন্যান্য এভিডেন্স যেগুলো থাকে সেগুলো জোগাড় করতে পারেনি। যা কলকাতা পুলিশের তদন্তকারী দল প্রাথমিকভাবে জোগাড় করেছিল তার উপরেই তদন্ত করতে হয়েছে। কলকাতা পুলিশ যাকে চিনিয়ে দিয়েছিল অপরাধী হিসেবে সেই সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে পায়নি, কারণ অন্য কোনো এভিডেন্সও সিবিআই পায়নি। আর নির্মল ঘোষকে তদন্তকারীরা জিজ্ঞেস করতে পারেন তার এত তাড়া কিসের ছিল, তাকে কেন এত তড়িঘড়ি এত জোর করে অভয়ার দেহটাকে পুড়িয়ে দিতে হলো, বা বলা যায় এভিডেন্সগুলো এইভাবে নষ্ট হয়ে গেল। এভিডেন্সগুলো দ্বিতীয়বার খুঁজে দেখার, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর সুযোগ রইল না। যদি কেউ প্রমাণ লোপাট করে সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে, এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না এটা নয়, এভিডেন্স অনেকভাবে অনেক রকম ভাবে আসতে পারে। ভিসেরা সংগ্রহ যেটা দেহ থেকে করা হয়েছিল সেটার ক্ষেত্রে কিছু ফাঁক ছিল, কারণ ক্রাইম সিনে প্রচুর মানুষকে দেখা গিয়েছিল, যাই নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে সংবাদ মাধ্যমের একটা তর্ক বিতর্কর পরিস্থিতি হয়েছিল। কিন্তু যে ঘরে অপরাধটা ঘটেছিল নমুনা সংগ্রহের সময় সে ঘরে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, একেবারে ভিড় গিজগিজ করছিল। তাই বহুভাবে প্রমাণ নষ্টের অভিযোগ এখানে আশঙ্কা অন্তত তোলা যেতে পারে। অভিযোগ যদি তোলা নাও যায় এবং প্রমাণ যদি দ্বিতীয়বার সংগ্রহের অবকাশ না থাকে, তাহলে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বা কলকাতা পুলিশের প্রমাণের ভিত্তিতে যাকে অপরাধী চিহ্নিত করা হয়েছে তার বাইরে আরেকজনকে চিহ্নিত করার সুযোগ খুব কমে যায় সিবিআইয়ের কাছে, মানে তদন্তটা সীমাবদ্ধ হয়ে যায়। যে কোনো ঘটনা সেটা যদি অপঘাতে মৃত্যু হয়, আনন্যাচারাল ডেথ হয়, সেটা সবকিছু ভালো করে দেখেই তারপরে পোস্টমর্টম কমপ্লিট হয়। দরকার হলে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়, আবার কখনো কখনো তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার যতবার দরকার হয় পোস্টমর্টম করে, যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ হয় না, তো মৃতদেহ দাহ করা যায় না। এবং মৃতদেহ দাহ করতে গেলে আত্মীয় স্বজনের সই লাগে। দ্বিতীয়বার পোস্টমর্টম করলে আরো কিছু দেখা যেত হয়। পোস্টমর্টম করতে যত সময় লাগবে সময় দিতে হবে। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে সীমাবদ্ধ করেছিল কিনা, না তদন্তটা ঘটনাচক্রে সীমাবদ্ধ হয়ে গেছিল, সেটাও তদন্ত সাপেক্ষ। কিন্তু ঘটনা হচ্ছে সবকিছুর একটা ট্রেল থাকে, সবকিছুর একটা লেজ থাকে। নির্মল ঘোষ যিনি দেহটা তড়িঘড়ি তদন্ত সৎকার করিয়েছিলেন তিনি নিজে একজন প্রমাণ। তিনি বলতে পারবেন তিনি কোথা থেকে নির্দেশ পেয়েছিলেন বা তিনি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন কিনা। আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।